বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত আমার ফেসবুক এবং ইউটিউবার আমার বন্ধুগণ, তো আমি ইতিপূর্বে দুই একটা ভিডিও আপনাদের সামনে প্রেজেন্টেশন করেছিলাম, আপনারা নিশ্চয়ই শুনেছেন। আজকেও আমি আপনাদের সামনে সমসাময়িক রাজনৈতিক বিষয় নিয়ে কিছু কথা বলতে চাই। আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো, বিষয়টা হচ্ছে যে রাজনৈতিক দলগুলোর সাথে সমন্বয়কদের দূরত্ব বেড়ে গেলে লাভবান হবে কারা? সুপ্রিয় দর্শক বন্ধুগণ, আমরা জানি আমাদের সে রাজনীতিক বড় বড় রাজনৈতিক দলগুলো, বিশেষ করে বাংলাদেশ জামাত ইসলাম এবং বাংলা জাতীয় দল বিএনপি সহ ইসলামী এবং জাতীয়বাদী শক্তি বিগত 20 বছর ধরে বা তারও বেশি সময় ধরে রাজপথে বিভিন্ন মানুষের বিভিন্ন অধিকার আদায় করার জন্য আন্দোলন সংগ্রাম করে আসছে। তো আন্দোলন সংগ্রামে কখনো সফল কখনো ব্যর্থ হয়। আমাদের রাজনৈতিক দলগুলো বিগত 16 বছরের মধ্যে কোনো তেমন বেশি সফলতা দেখাতে পারেনি ওদের আন্দোলনে। আমাদের ছাত্র জনতার যে আন্দোলন, আমাদের জুলাই অভ্যুত্থানের মধ্যে ছাত্র জনতার অসীম সাহস এবং ত্যাগের বিনিময়ে, বিশেষ করে একথা আল্লাহর একান্ত সহযোগিতায়, আল্লাহর ইচ্ছায় আমাদের আন্দোলনটা সফল হয়েছে। আমি যদি সমন্বয়কদের কথা বলি, সমন্বয়করা তো বলতে গেলে অধীনেই মরে গেছে। 5ই আগস্ট এখন যে জীবনটা অতিবাহিত করছে, এটা বলা হয় বললে স্ট্রাকচার জীবন, অর্থাৎ অতিরিক্ত জীবন যাপন করতে চায়। কেননা 5ই আগস্ট যদি কোনো কারণে আমাদের এই অভ্যুত্থান ব্যর্থ হতো, তাহলে অধীনে ওদের কবর রচনা হতো এবং ওদেরকে ফাঁসির কাজটা তুলতে হতো, দেশ ত্যাগ করতে হতো। কিন্তু আল্লাহ অসীম রহমতে ওরা সফল হয়েছে। আজকে আমরা সুন্দর একটা অন্তর্বর্তী সরকার হোক কিংবা যে কোনো সরকার নাম দিয়ে আমরা সুন্দরভাবে দেশকে পরিচালনা করে দেশকে সামনের দিকে আগিয়ে নেওয়ার একটা প্রেক্ষাপট আমাদের তৈরি হয়েছে। দেখা গেছে যে অল্প কিছুদিন ধরে আমাদের রাজনৈতিক দল, বড় বড় রাজনৈতিক দুইটা জোটের মধ্যে যেমন বিভাজন দেখা দিচ্ছে, একইভাবে সমন্বয়কদের সাথেও আমাদের বিশেষ করে বড় রাজনৈতিক দল বাংলা জাতীয়তাবাদী দল, ওদের মধ্যে একটা বিভাজন তৈরি হচ্ছে বলে মনে হচ্ছে, যেটা আসলে কখনো কাম্য কিংবা কাঙ্ক্ষিত নয়। এটা আমি বিশেষ করে বলতে গেলে আমাদের ভারতের পররাষ্ট্রমন্ত্রী যেদিন বাংলাদেশ সফর করে গেল এবং ওখানে যাওয়ার সময় যে স্টেটমেন্ট দিয়ে গেল, বাংলাদেশের নির্বাচিত সরকারের সাথে আমরা কাজ করতে চাই, তখন থেকে আমাদের জাতীয় দলের তাদের টোন, রাজনৈতিক টোনটা চেঞ্জ হয়ে গেল। কিন্তু আমি ক্ষুদ্র ব্যক্তি হিসেবে আমার বড় রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান থাকবে, আপনারা যে জিনিসটা আমার মনে হচ্ছে ভুল হবে, কারণ আপনারা বাংলাদেশ জামাত ইসলামী এবং বাংলাদেশ জাতীয় দল দীর্ঘ 20 বছর ধরে আপনারা আন্দোলন করে আসছেন। আপনাদের আন্দোলনের সহায়ক শক্তি হিসেবে আবির্ভূত হয়েছেন আমাদের সমন্বয়করা। এই সমন্বয়কদেরকে পিছনে ফেলে চলবে না, কারণ ওই সময় আপনারা রাজনৈতিক দলগুলো যখন নেতৃত্ব দিয়েছেন, এমনও দেখা গেছে আপনাদের পুলিশের টিয়ার সেলে বলেন কিংবা পুলিশের লাঠি চার্জে বলেন, আপনারা মন ছেড়ে পালাই গেছে। সুতরাং আমাদের সমন্বয়ক এই সার্জিস, হাসনাত, আসিফ, নাহিদ, এরা তো কোনো রাজনৈতিক মাঠ ছেড়ে যায়নি। এমনকি ওরা ডিপি হেফাজত থেকে, ডিবি অফিস থেকে বের হয়ে পরের দিনই ওরা আন্দোলনে আবার ওদের আন্দোলন অব্যাহত রাখছে। এখানে একটা বিশাল ত্যাগ এবং সাহসিকতার পরিচয় দিয়েছে। আসলে একটা সংগ্রাম সফল হতে গেলে যে জিনিসটা প্রয়োজন, সেটা হলো বলিষ্ঠ নেতৃত্ব। এই বলিষ্ঠ নেতৃত্বটা দেখিয়ে গেছে আমাদের সমন্বয়ক ভাইয়েরা। সুতরাং এদেরকে আমরা কখনো ওদের অবদানকে অস্বীকার করে ওদেরকে আমরা দূরে সরে গেলে চলবে না। আরেকটা জিনিস অতি সম্প্রতি আমাদের দেশে দেখা যাচ্ছে গুজব, যে আমাদের প্রধান উপদেষ্টা পদত্যাগ করেছেন, অমুক উপদেষ্টা দেশ ত্যাগ করেছেন। এরকম একটা গুজব নিয়ে আমাদের গুজব গুজব খেলা হচ্ছে এবং এখানে গুজবটা ছড়াচ্ছে কারা, এটা আমরা সবাই জানি। এই গুজবের মধ্যে লাভবান হচ্ছে কারা, সেটা আমরা হয়তো একটু জিনিসটা অ্যানালাইসিস করলে আমরা বুঝতে পারবো। আমরা মনে করতেছি এই গুজবের মাধ্যমে যদি এরকম হয়ে যায়, তাহলে একটা সেনা ও সমর্থিত সরকার আসবে। সম্মানিত বড় রাজনৈতিক দল, আপনারা কি মনে করেন সেনা সমর্থিত সরকার আসলে আপনাদের লাভবান হবে? আপনারা কি জাতীয়বাদী দল লাভবান হবেন, নাকি বাংলাদেশ জামাত ইসলাম লাভবান হবে? কারা লাভবান হবে? কেউ লাভবান হবেন না। কারণ সেনা ক্রু হয় কখন? আমরা যদি সেনা ক্রু কিংবা সেনা অভ্যুত্থান ইতিহাসগুলো একটু পর্যালোচনা করি, বাংলাদেশের যে কোনো সেনাবাহিনী জনগণের পক্ষ হয়ে কি করে, প্রতিনিধিত্ব হয়ে ক্রু করে, জনগণের পক্ষ হয়ে অভ্যুত্থানে করে। কিন্তু এখন যে আমাদের অন্তর্বর্তী সরকার আছে, আপনাকে মাঠ পর্যায়ে জরিপ করে দেখেছেন মানুষের ম্যান্ডেট কি এই অন্তর্বর্তী সরকারের পক্ষে নাকি আপনাদের পক্ষে? অবশ্যই এই অন্তর্বর্তী সরকারের পক্ষে। এখানে সুতরাং আমার ক্ষুদ্র দৃষ্টিভঙ্গি থেকে যেটা মনে হয়, এখানে সেনা ক্রু হওয়ার কোনো সম্ভাবনা নেই, সেনা সমর্থিত সরকার আসার কোনো সম্ভাবনা নেই। আজকে আমি আমাদের যে একজন প্রবীণ সাংবাদিক, মজলুম সাংবাদিক মাহমুদুর রহমান
এই যে বলেছেন সেনা শাসন, বাংলাদেশ সেনা শাসন আসার, সেনা সরকার আসার কোনো সম্ভাবনা নেই, উনি একটা বক্তব্য বলেছেন। আরেকজন সমন্বয়ক, আমাদের সমন্বয়ক একটা কথা বলেছেন, আহ মাহফুজ সাহেব একটা কথা বলেছেন, আমাদের সেনা বিদ্রোহ হওয়ার মতো কোনো পরিস্থিতি বাংলাদেশে নেই এবং হওয়ার সম্ভাবনাও নাই। অর্থাৎ ওনাদের পক্ষ থেকে আমাদের ক্লিয়ার একটা মেসেজ আমরা পেয়ে যাচ্ছি, সেনা অভ্যুত্থান হবে, সেনা সমর্থিত সরকার আসবে, এটা কখনো সম্ভব নয়, এরকম প্রেক্ষাপট বাংলাদেশে তৈরি হয়নি। আমাদের যারা এই গুজবগুলো রটনা করছে এরা বিশেষ মহল, তাদের স্বার্থন্বেষী এবং কোন একটা দেশের এজেন্ডাকে বাস্তবায়ন করার জন্য আমাদের সে প্রভু কিংবা আমাদের দাদাগিরি দেশ, দেশ পার্শ্ববর্তী দেশ ভারতের এজেন্ডাকে বাস্তবায়ন করার জন্য এই রিউমার গুলো ছড়াচ্ছে বলে জনগণ মনে করে, দেশের মানুষ মনে করে। মনে রাখবেন, আপনারা যদি এখন নির্বাচিত সরকার হন, আপনারা যদি আসেন, কোন এই মুহূর্তে নির্বাচন দিয়ে যে দলে ক্ষমতায় আসুক সেই দল কখনো 5 বছর টিকবে না। কেন টিকবে না? দেশের যে অবস্থা, এই অবস্থায় কোন সরকার 5 বছর চালানোর মতো অবস্থা নাই। সেই জন্য আমরা আমাদের পার্শ্ববর্তী দেশ পাকিস্তান দেখছি আমরা, কোন একটা সরকারের 5 বছর টিকতে পারে না। আমাদের টিকতে হলে আমাদের প্রবীণ রাজনীতিবিদ আমির খসরু মাহমুদ একটা কথা বলেছেন, জানি না এটা ওনার ব্যক্তিগত কিংবা দলীয় কথা কিনা, আমরা ক্ষমতায় গেলেও একটা জাতীয় সরকার গঠন করব। চমৎকার সম্ভাবনা। এই ধরনের সম্ভাবনাময় কথা বললে আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য থাকবে, দূরত্ব কমে যাবে এবং আমাদের সমন্বয়কদের মধ্যে একটা সাহসের সঞ্চার হবে। আমি এই জন্য আমার বড় দুটি রাজনৈতিক দল সহ সকল রাজনৈতিক দল ওদের আহ্বান থাকবে, সমন্বয়কদেরকে সাথে নিয়ে আপনার কাজ করুন, দেশকে এগিয়ে নিতে সাহায্য করুন, আমরা আশা করি সুফল পাবো। তো আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।